এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে, তোমাকে মন ভরে। কিছু বলতে না দিয়ে নিলয়ের মুখ চেপে ধরল, তারপর ফিসফিসিয়ে বলে উঠল, আপনার লজ্জাশরম দিনে দিনে ক্রমশ হ্রাস পাচ্ছে। এতগুলো লোকের সামনে কি যাতা বলছেন? মুখ থেকে তিথির হাত সরিয়ে নিলয় বলে উঠল, এই যে ম্যাডাম, ছেলেরা যদি লজ্জা পেতে শুরু করে তাহলে আর আপনাদের মা হতে হবে না। জি, আপনি একটা অসভ্য লোক। তিথির কথা শুনে নিলয় হেসে ফেলল। ওদিকে মিতু আশফির কাছ থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করছে। আশফি শক্ত করে তার হাত ধরে রেখেছে। তা দেখে মিতু বলে উঠল, আরে ভাইয়া কি করছেন? ছাড়ুন আমার হাত, আমি পার্টিসিপেট করতে চাই না। আশফি দাঁতে দাঁত চেপে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, তা পারবি কেন? আমার সাথে নাচ করতে তো ভালো লাগে না, কিন্তু ওই ছেলেটার সাথে তো নাচ করতে যাচ্ছিলিস। মিতু কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে? তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? যে ওই ছেলেটা তোকে ডান্সের প্রস্তাব দিল, অমনি তুই ঢং ঢং করে তার সাথে নাচতে যেতে রাজি হয়ে গেলি। আশফির এমন কথায় মিতু রেগে গেল। তারপর আশফির দিকে তাকিয়ে বলে উঠল, বেশ, করব, যাব, তাতে আপনার কি? কি হন আপনি আমার? আমি যার সাথে ইচ্ছে যাব, যার ইচ্ছে হয় তার হাত ধরবো, সেটা সম্পূর্ণ আমার ইচ্ছা। এটা আপনার কথা বলার কোনো অধিকার নেই, মাইন্ড ইট। আর আমি আপনার সাথে ডান্স করতে চাই না। এই বলে যে চলে আসতে নেবে অমনি আশফি তার হাত ধরে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিলেই তারপর মিতুর কোমর শক্ত করে ধরে বলে উঠল, খবরদার এখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবি না। যদি করিস তাহলে তোর অবস্থা কি হবে তুই কল্পনাও করতে পারবি না। আশফির এমন স্পর্শ মিতু কেঁপে উঠল, কারণ এই প্রথম আশফি মিতুর এতটা কাছে। কিছুক্ষণের মধ্যেই ডান্স শুরু হয়ে গেল। গান চলার মাঝে একজন কাপল পেপার শিটের বাইরে বেরিয়ে যাওয়ায় তারা ডিসকোয়ালিফাই হয়ে গেল। এই করতে করতে প্রায় অনেকেই ডিসকোয়ালিফাই হয়ে গেল। এখন শুধু আশফি মিতু এবং নিলয় তিথি বাকি আছে। পেপারটা অনেকটা ফোল্ড হয়ে গেছে। সবাই জুতো খুলে ডান্স করছে যাতে কেউ ডিসব্যালেন্স না হয়। তিথি নিলয়ের পায়ের উপর পা তুলে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরে স্লো মোশন গানের তালে তালে নিজের কোমর দোলাচ্ছে। আর নিলয় তিথির কোমর নিজের দুই হাত দিয়ে জড়িয়ে ধরে তিথির সাথে তাল মিলিয়ে নাচছে। ওদিকে আশফি মিতুকে একদম নিজের সাথে মিশিয়ে নিয়েছে। এক হাত মিতুর কোমরকে সম্পূর্ণ জড়িয়ে ধরেছে আর একটা হাতে মিতুর পিঠে স্লাইড করছে। মিতুর দুই হাত আশফির বুকের উপর রেখেছে। দুজনে এতটাই কাছে এসেছে যে আশফির নাকের সাথে মিতুর নাক বারবার ঠেকে যাচ্ছে। এই প্রথম মিতু আশফির এতটা কাছে। মিতুর হার্টবিট খুব দ্রুত বিট করছে। আর এদিকে আশফি এক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে আছে। সেও এই প্রথম মিতুকে এতটা কাছ থেকে পর্যবেক্ষণ করছে। এবার পেপারের ফোল্ডার পালা। এই ফোল্ডারের ওপর যে কাপল ডান্স কমপ্লিট করতে পারবে না সে উইনার হবে। পেপারটা ফোল্ড করে নীলা তার ওপর দাঁড়িয়ে তিথির কোমরে উঁচু করে ধরে তুলল। তিথি প্রথমে ভয় পেয়ে গিয়েছিল, তারপর নিজেকে সামলিয়ে নীলার গলা শক্ত করে জড়িয়ে ধরে নীলার কপালে নিজের কপাল ঠেকালো। তিথির পা দুটো অনেকটা উঁচুতে ঝুলছে। এই অবস্থায় নীলার স্লো মোশনে নাচতে লাগলো। ওদিকে আশফি মিতুকে কোলে তুলে নিল। আচমকা কোলে তুলে নেওয়ায় মিতু এক হাত আশফির গলা পেঁচিয়ে ধরে আর এক হাতে আশফির শার্ট খামচি ধরে আশফিকে শক্ত করে জড়িয়ে ধরলো। ওরকম পজিশনেই আশফি স্লো মোশনে নাচতে ভিডিও লাগলো। 5 মিনিট হয়ে যাওয়ার পরেও কেউ ডিসকোয়ালিফাই হলো না। তাই দেখে তাদের দুই কাপলকেই উইনার ঘোষণা করা হলো। এভাবেই অনুষ্ঠানটা হাসি খুশির মধ্যে দিয়েই শেষ হয়ে গেল। এইভাবে হাসি খুশির মধ্যে দিয়েই দিনগুলো অতিক্রান্ত হতে লাগলো। আস্তে আস্তে মিতু প্রায় সুস্থ হয়ে উঠল। এখন সে নিজে নিজেই হাঁটতে পারে। তিথির বিয়ে আর 8 দিন বাকি, তাই সবাই খুব ব্যস্ত বিয়ে নিয়ে। আশফি তো দম ফেলারও টাইম পাচ্ছে না। একমাত্র বোনের বিয়ে বলে কথা। আজ তিথিদের পরিবার মিতুদের বাড়ি যাবে, তাদের দাওয়াত দিতে তিথির বিয়ের। একই সঙ্গে তিথি ঠিক করেছে মিতুকেও তার সাথে নিয়ে আসবে এই কদিন। মিতু তার কাছে থাকবে। আর এমনিতেও এখনও বিয়ের শপিং করা বাকি আছে, তাই সে মিতু তার সাথে রাখবে বলে ঠিক করেছে। দুপুরে তারা মিতুদের বাসায় গেল। মিতুর বাবা মার সাথে দেখা করে তিথির মিতুর রুমে চলে গেল।
গিয়ে দেখলো মিতু ফোনের দিকে খুবই বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। তিথি মিতুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে উঠল, কি রে, কি ব্যাপার? এমন পেতনি মার্কা মুখ করে বসে আছিস কেন তুই? মিতু চমকে উঠল কিছুটা, তারপর তিথিকে দেখে স্বাভাবিক হয়ে বলে উঠল, দেখ না, একটা আননোন নাম্বার থেকে আমাকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করেই যাচ্ছে। কই দেখি। এই বলেই মিতুর হাত থেকে ফোনটা নিয়ে দেখতে লাগলো। মিতুর ফোনের কল লিস্ট চেক করে দেখলো একটা আননোন নাম্বার থেকে প্রায় 80+ মিসড কল। তিথি অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, এতবার তোকে ফোন কে করতে পারে? মিতু অসহায় চোখে তাকিয়ে বলে উঠল, জানি না। কবে থেকে তোকে এমন ফোন করে ডিস্টার্ব করছে? গত 3 দিন ধরে এই নাম্বার থেকে প্রচুর ফোন আসছে আমার কাছে। সেই ফোন রিসিভ করছি, অমনি কেটে দিচ্ছে। কাল রাতেও ফোন করেছিল, রিসিভ করতেই হঠাৎ একটা ছেলে বলে উঠল, আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। তিথি চোখ বড় বড় করে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, কি? করুণ চোখে তাকিয়ে। জানি না কি হবে, তবে আমার খুব টেনশন হচ্ছে রে। ওকে, তুই চিন্তা করিস না। এমনিতে এখন থেকে বিয়ে পর্যন্ত তুই আমার সাথে থাকবি। সো ম্যাহু না, সব হ্যান্ডেল করে নেব, তুই কোনো টেনশন করিস না। তিথির কথা শুনে মিতু আকাশ থেকে পড়ল, অবাক হয়ে বলে উঠল, পাগল হয়ে গেছিস নাকি? তোর বিয়ে 7 থেকে 8 দিন পর হবে। আমি এত তাড়াতাড়ি তোদের বাসায় গিয়ে কি ঘাস ছিড়বো? সে তুই কি করবি তুই জানিস, কিন্তু আমি আঙ্কেল আন্টির সাথে কথা বলে নিয়েছি, তারা রাজি তোকে আমাদের সাথে ছাড়তে। নিচে মামা মামি আর ভাই এসেছে, তারা তাদের সাথে গল্প করছে। তিথির মুখে ভাইয়া নামটা শুনে মিতুর বুক ধুক করে উঠল। তারপর নিজেকে সামলে বলে উঠল, আমাকে মাফ করিস তিথি, আমার পক্ষে এতদিন তোদের বাসায় থাকা সম্ভব নয়। শোন, আমি জানি তুই কেন থাকতে চাসনি, তবে তোকে একটা বলে রাখি, সমস্যা থেকে ভয় পেয়ে যদি সব সময় পালাতে থাকিস তাহলে কখনোই সেই সমস্যার সমাধান করতে পারবি না তুই। যতক্ষণ না তুই নিজে সেই সমস্যার সামনে রুখে দাঁড়াবি, ততক্ষণ পর্যন্ত সেই সমস্যার সমাধান কিছুতেই হবে না। বুঝতে পেরেছিস আমার কথা? কিন্তু মিতুকে থামিয়ে দিয়ে বলে উঠল, কোনো কিন্তু নয়, আমি শুনতে চাই না। তুই আমাদের সাথে আজ যাচ্ছিস আর এটাই ফাইনাল। আর তুই যদি না যাস তাহলে তোর সাথে আমি কোনোদিনও কথা বলবো না। এখন নে, তাড়াতাড়ি নিজের জামা কাপড় প্যাকিং করে নে, আমি তোকে হেল্প করছি। মিতু আর কিছু বলল না, জানে এখন আর কিছু বলা লাভ হবে না। সত্যিই তো আর কতদিনই বা আশফির কাছ থেকে নিজেকে সরিয়ে রাখবে। তাই আর কিছু না ভেবে তিথির সাথে হাত লাগিয়ে নিজের জামা কাপড় প্যাকিং করে নিল। দুপুরের খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে মিতুকে নিয়ে তিথিরা বাসার উদ্দেশ্যে রওনা দিল। তিথির মামা মামিরা অন্য একটি গাড়ি করে গিয়েছে আর আশফির গাড়িতে মিতু এবং তিথি গিয়েছে। পুরো রাস্তায় মিতু একটাও কথা বলেনি। আশফি বেশ অনেকবার লুকিং গ্লাসে মিতুর দিকে তাকিয়েছিল। আজ 2 দিন হয়েছে মিতু তিথিদের বাসায় আছে। একদিন রাতে আবারও সেই আননোন নাম্বার থেকে মিতুর কাছে ফোন আসলো। নাম্বারটা দেখে মিতু কিছুটা বিরক্তিকর ফেস নিয়ে ফোনটা রিসিভ করলো। রিসিভ করতেই উপাস থেকে কেউ একজন বলে উঠল, এতক্ষণ লাগে ফোনটা রিসিভ করতে? কোথায় ছিলে তুমি? মিতু একেই বেশ বিরক্ত ছিল, তার উপরে অজানা লোকটার এমন কথা প্রচুর রেগে গেল। তাই কিছুটা জোরে বলে উঠল, সমস্যা কি আপনার? কেন বারবার এরকম ডিস্টার্ব করছেন আমাকে? ভালোবাসি তাই। মিতু এবার প্রচুর রেগে গেল আর একটু জোরে চেঁচিয়ে বলে উঠল, এই বাড়িতে মা বোন নেই, আর একবার যদি ফোন করে ডিস্টার্ব করলে না, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে একদম। এই আমি বলে রাখলাম। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এটা বুঝতে পারছি না যে এর মধ্যে থেকে মা বোনের ফ্যাক্টরটা শকতা দেখিয়ে আসছে কোথা থেকে। আর তাছাড়া বাড়িতে মা বোনের কথা ভেবে যদি চুপচাপ বসে থাকি তাহলে তো এই জীবনে আমার আর বিয়ে করা হবে না। তাই নাকি? তো যান না, যাকে ইচ্ছা তাকে আপনি বিয়ে করুন, আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু দয়া করে আমার পিছু ছাড়ুননি। তোমার পিছু করা ছাড়ি কি করে? আমি তোমাকে বউ বানাবো, এটা আমি অনেক দিন ধরে ভেবে রেখেছি। এই অসভ্য লুচু পোলা তুই একটা, একবার সামনে আয় আমার। তোকে মেরে যদি বান্দর না বানিয়ে রেখেছি তো আমিও মেয়ে নই। ও তাই নাকি? তাহলে তো তুমি এতক্ষণ ভাবছিলে আমি তোমাকে ছেলে ভেবেছি। এই বলেই অজানা ছেলেটা হাসতে শুরু করলো। মিতু এবার বুঝতে পারলো যে সে কী বলে ফেলেছে, তবু নিজেকে সামলে বলে উঠল, তা নয় তো কি? আমি কি আপনাকে আমার নিজের নাম বলতাম নাকি?
হুম, নিজেকে খুব চালাক ভাবেন না? ভেবেছিলাম আমি আমার নামটা আপনাকে বলে দেব খুব সহজে। হুম, কিন্তু আপনার সেই করে আমি এক বস্তা বালি ঢেলে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ তাই। ওরে বাবা, আমার পিচ্চিটা তো দেখছি রাগও করতে পারে। এই এই, হাউ ডেয়ার ইউ! আমাকে পিচ্ছি বলার সাহস আপনাকে দিয়েছে কে? আপনাকে যদি আমি সামনে পেতাম না, তাহলে আপনাকে যে কি করতাম তা আপনার ধারণার বাইরে। আসবো পিচ্ছি, আসবো, খুব তাড়াতাড়ি তোমার সামনে আসবো, তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিতে। কারণ আমার একঘেয়ে জীবনে সর্বপ্রথম তুমি তোমার বসন্তের রং ছুঁয়ে দিয়ে আমার জীবনটাকে রঙিন করে তুলেছে। তাই আমার জীবনটাকে সুন্দরভাবে গোছাতে এবং ভালোবাসাময় করে তুলতে তোমাকে আমার প্রয়োজন, বড্ড প্রয়োজন। খুব তাড়াতাড়ি তোমার সামনে এসে হাজির হব। ততদিন পর্যন্ত না হয় নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, মাঝে মাঝে ডিস্টার্ব তো করতেই থাকবো আমি তোমাকে। ওকে, বাই, রাখছি এখন। হ্যালো, কি আপনি? কি চাই আপনার? হ্যালো হ্যালো। আর কিছু বলতে পারল না। ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি ফোন কেটে দিল। মিতু বেশ চিন্তিত হয়ে আছে এইটা ভেবে যে কে তাকে ফোন করতে পারে। এই একটা কথায় তাকে বেশ ভাবাচ্ছে। এমন সময় তিথি রুমে প্রবেশ করলো। এতক্ষণ সে নিলয়ের সাথে ফোনে কথা বলছিল। রুমে প্রবেশ করে মিতুকে এমন বিষণ্ণ মনে বসে থাকতে দেখে তিথি জিজ্ঞাসা করলো, কিরে, তোর আবার কি হলো? মিতু তিথির দিকে তাকিয়ে মুখ গোমরা করে বলে উঠল, আবার সেই লোকটা ফোন করেছিল আমাকে। কি? কখন? তুই যখন নিলয় ভাইয়ের সাথে ফোনে প্রেমালাপ করছিলি তখন। মিতুর কথায় তিথি কিছুটা লজ্জা পেল। তারপর বলে উঠল, তোকে কে এরকম ডিস্টার্ব করেছে বল দেখি? সেটা তো আমিও বুঝতে পারছি না। তিথি আর মিতু নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই আশফি তাদের রুমে প্রবেশ করলো। মিতুর দিকে এক পলক তাকিয়ে তিথিকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদেরকে মা নিচে ডাকছে ডিনার করার জন্য। আর কিছু বলতে যাবে ঠিক তখনই মিতুর ফোন আবারও বেজে উঠল। মিতু ভেবেছে আবারও হয়তো সেই নাম্বার থেকে ফোন এসেছে, তাই না দেখেই ফোনটা কেটে দিল। মিতুর এমন করে ফোন কেটে দেওয়ায় আশফি ভ্রু কুঁচকে মিতুর দিকে তাকালো। তারপর আবারও কিছু বলতে যাবে কি তখনই মিতুর ফোন আবারও বেজে উঠল। মিতু ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে একজন বলে উঠল, হ্যালো মিতু। কণ্ঠটা শুনতে অন্যরকম লাগায় মিতু কিছুটা অবাক হয়ে ফোনের নাম্বারটা চেক করে দেখলো যে এটা সেই নাম্বার নয়, এটা অন্য আননোন নাম্বার। তাই কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, জি হ্যাঁ, আমি মিতু, কিন্তু আপনি কে? আমি রাফিন, নীলার বন্ধু। চিনতে পেরেছো আমাকে? তোমার মনে আছে সেই নীলার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে তোমার সাথে আমি ডান্স করতে চেয়েছিলাম? ও রাফিন ভাইয়া, বলুন কি বলবেন। এতক্ষণ আশফি দাঁড়িয়ে দাঁড়িয়ে মিতুর কাণ্ড কারখানা দেখছিল। হঠাৎ মিতুর মুখে রাফিন নামটা শুনে মুহূর্তেই তার মাথা গরম হয়ে উঠল। তারপর নিজেকে কন্ট্রোল করে মিতুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। মিতু অবাক হয়ে আশফির দিকে তাকাতেই আশফি দাঁতে দাঁত চেপে বলে উঠল, খেতে ডাকছে, নিচে যা সবাই। আরে ভাইয়া, আমার ফোনটা তো দিন। রাফিন ভাইয়া ফোন ধরে আছে। মিতুর কথায় আশফি আরও রেগে যায়। তারপর ফোনটা নিজের কানে রেখে বলে উঠল, আপনি এখন ফোনটা রাখতে পারেন, আমরা এখন ডিনার করতে যাব। আর হ্যাঁ, এত রাতে কোনোদিন কোনো মেয়েকে ফোন দেবেন না, কেমন? এই বলে ফোনটা রেখে দিল। আশফির এমন কাণ্ডে মিতু রেগে যায়। আশফির দিকে তাকিয়ে বলে উঠল, এটা কি ধরনের ব্যবহার ভাইয়া? উনি আমার কাছে ফোন করেছিলেন, হয়তো কোনো দরকার ছিল, আর আপনি ওনার সাথে এমন রুড বিহেভিয়ার করে ফোনটা কেটে দিলেন কেন? আশফি মিতুর কথায় কোনো উত্তর না দিয়ে নাক ফুলিয়ে মিতুর দিকে তাকিয়ে ফোনটা হাতে দিয়ে চলে গেল। আশফি চলে যাবার পর মিতু তিথির দিকে তাকিয়ে অসহায় গলায় বলে উঠল, দেখলি তোর খারুস ভাইয়ের কাণ্ড। তিথি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ মজা নিচ্ছিল। মিতুর এমন কথায় নিজের মুখটা দুঃখী দুঃখী করে বলে উঠল, কি আর বলবি বল, কিছু বলে লাভ নেই। তার চেয়ে বরং চল আমরা নিচে গিয়ে ডিনারটা সেরে আসি। মিতুকে আর কিছু বলতে না দিয়ে তার হাত ধরে তিথি নিচে নেমে গেল। তারপর সবাই ডিনার সেরে যে যার রুমে চলে গেল। কাল তিথিরা বিয়ের শপিং করতে বেরোবে, তাই সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন বেলা 11টার সময় তিথি এবং মিতু রেডি হয়ে নিল।
তিথি, মিতু, আশফি আর নিলয় এরা চারজন যাবে শপিং করতে। মিতু আর তিথি রেডি হয়ে নিচে অপেক্ষা করতে লাগলো নিলয়ের জন্য, কারণ নিলয় তাদের সাথে বাসার সামনে মিট করবে বলেছে। তারপর সেখান থেকে চারজন একসাথে শপিং করতে বেরোবে। কিছুক্ষণ পর নিলয় এসে হাজির হলো। তিথি তাড়াতাড়ি গাড়িতে উঠে ড্রাইভিং সিটে নিলয়ের পাশে বসে পড়ল। মিতু যেই গাড়িতে উঠতে যাবে অমনি তিথি বলে উঠল, আরে কি করছিস? মিতু জিজ্ঞাসু দৃষ্টিতে তিথির দিকে তাকাতেই তিথি দাঁত বের করে হেসে বলে উঠল, আরে আমার বিয়ে বলে কথা, শপিং তো করবো এত এত। তো আরে ডাফার, এতগুলো শপিং করলে গাড়ির পিছন পুরো ভরে যাবে না? তাহলে তুই বসবি কোথায়? তার চেয়ে বরং তুই ভাইয়ের সাথে ভাইয়ের গাড়িতে করে আয়। হোয়াট, কি দাদা বলছিস? আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। এই বলে যেই মিতু বসতে যাবে অমনি নিলয় বলে উঠল, এই যে বনু, তিথি ঠিকই বলেছে, তুমি বরং পেছনে শালাবাবুর গাড়িতে করে আসো, তোমার পেছনে বসতে কষ্ট হবে। কিন্তু ভাইয়া। আরে বনু, তোমার ভালোর জন্যই বলছি, যাও। মিতু একবার তিথি এবং নিলয়ের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে পেছনে আশফির গাড়ির কাছে চলে গাড়ি গেল। মিতুকে নিজের গাড়ির সামনে আসতে দেখে আশফি কিছুটা বাঁকা হাসলো। তারপর কিছু একটা ভাব নিয়ে নিজের গাড়িতেও উঠে পড়ল। মিতু আশফির দিকে একবার তাকিয়ে যেই পেছনের সিটে বসে উঠতে যাবে অমনি আশফি বলে উঠল, এক্সকিউজ মি, क्या है? আমি কি তোর ড্রাইভার? কেন? আপনি আমার ড্রাইভার হতে যাবেন কেন? তাহলে তুই পিছনের সিটে উঠেছিস কেন? চুপচাপ সামনে এসে বস। মিতু আর কিছু না বলে আশফিকে একটা ভেঙচি দিয়ে আশফির পাশে বসে পড়ল। আশফি নিজে সানগ্লাসটা পরে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। নিলয় এবং তিথি অনেকক্ষণ ধরে শপিং করছে, আর এদিকে মিতু অত্যন্ত বিরক্তিভাবে গাড়িতে বসে আছে। যদি সে জানতো এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাহলে কখনোই আসতো না আশফির সাথে সে। আশফি এবং নিলয়ের গাড়ি একই সাথে যাচ্ছিল। হঠাৎ একটা মোড়ের সামনে এসে আশফি গাড়ি ঘুরিয়ে নিল। এরকম হঠাৎ গাড়ি ঘুরিয়ে নেওয়ায় মিতু প্রথমে খুবই অবাক হয়েছিল। অনেকক্ষণ ধরে আশফিকে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি যে তারা কোথায় যাচ্ছে, তাই আর কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর আশফি একটা নদীর পাড়ের সামনে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে মিতুকে নামতে বলল। মিতু গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। জায়গাটা অপরূপ সুন্দর, এক সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং তার ঠিক পাশে সবুজ ঘাসে ঘেরা সুন্দর একটা পটভূমি। চারিদিকে গাছগুলিতে ভর্তি সুন্দর একটা জায়গা। মৃদু বহমান বাতাসে মিতুর মন ছুঁয়ে যাচ্ছে। মিতু আপন মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, আর আশফি ব্যস্ত মিতুর সৌন্দর্য উপভোগ করতে। মিতু চোখ বন্ধ করে দুহাত ছাড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল। হাওয়ার তালে তালে মিলিয়ে মিতু ঢেউ খেলানো চুলগুলো উলটপালট হয়ে যাচ্ছে। আশফি মিতুর একদম কাছে চলে এলো। তারপর মিতুর ওর চুলগুলো আস্তে করে সরিয়ে কানের পেছনে গুজে দিল। আশফির ছোঁয়ায় মিতু কেঁপে উঠল। চোখ খুলে তাকিয়ে দেখলো আশফি তার একদম সামনে দাঁড়িয়ে আছে। আশফিকে নিজের এতটা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু কিছুটা দূরে সরে গেল। তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমরা এখানে কি করছি? মিতুর কথায় কোনো জবাব দিল না আশফি। সে এক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে আছে। মিতু এবার কিছুটা অস্বস্তি ফিল করলো আশফির এমন চাহনিতে। তারপর নিজেকে সামলে জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? আমরা তো শপিং করতে এসেছিলাম। তাহলে আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে? কি হলো ভাইয়া, চুপ করে আছেন কেন? কিছু বলুন। এতক্ষণ আশফি চুপ করে থাকলো। মিতুর মুখ থেকে ভাইয়া ডাক শুনে খুবই বিরক্ত হলো। তাই মিতুর হাত ধরে ঝটকা টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে উঠল, আগে তো পেটে ঘুষি মারলেও ভাইয়া ডাক বের হতো না তোর মুখ থেকে, তাহলে এখন কেন কথায় কথায় ভাইয়া বলে ডাকিস আমায়? মিতু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল, কি হচ্ছে কি ভাইয়া, ছাড়ুন আমাকে। কেন, আমার কাছে আসতে কি খুব বিরক্ত লাগে তাই না রে? কিন্তু রাফিনের সাথে কথা বলতে তো তোর কখনো বিরক্ত লাগে না? তখন তোর বিরক্ত কোথায় থাকে রে? মিতুকে আরও শক্ত করে নিজের সাথে চেপে কথাগুলো বলল।
আশফির কথায় মিতু অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে উঠল, মনে হয় আপনার মাথাটা গিয়েছে। ছাড়ুন আমাকে। এখানে রাফিন ভাইয়া আসছে কোথা থেকে? চুপ, একদম বেশি কথা বলবি না। আমি যেন তোকে আর রাফিনের সাথে কথা বলতে না দেখি, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। মিতু এবার বেশ রেগে আশফিকে বলতে লাগলো, কেন? রাফিন ভাইয়ের সাথে আমি কথা বলবো না কেন? একবার নয় 100 বার কথা বলবো আমি তার সাথে। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আপনি কি আমাকে মানা করেন? আপনি কেউ নয়। বাইরের লোক বাইরের লোকের মতোই থাকুন। মিতুর এমন কথায় আশফির প্রচণ্ড মাথা গরম হয়ে গেল। মিতুর দুবাহু শক্ত করে চেপে ধরে রক্তলাল চোখে মিতুর দিকে তাকিয়ে বলে উঠল, আমি কে তার সময় হলে ঠিকই বুঝতে পারবি। লাগছে ভাইয়া, ছাড়ুন আমাকে। চুপ, আর একবার ভাইয়া বলে ডাকলে তোর অবস্থা কি হবে তা আমি নিজেও জানি না। আর হ্যাঁ, লাগার জন্যই ধরা। শোন, আমি তোকে কিছু বলবো, কান খুলে শুনে রাখ আমার কথাগুলো, কারণ এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি। বুঝতে পেরেছিস তুই? আশফির ধমকে মিতু প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাই কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। দেখ, অন্যদের মতো কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তা আমি জানি না। ভালোবাসা কি, কাকে বলে, এসব কিচ্ছু আমি জানি না, আর জানতেও চাইনি কোনো দিন। আর সত্যি কথা বলতে, কাউকে কোনো দিন আমি ভালোবাসতেও চাইনি। কিন্তু তুই প্রথম মেয়ে যে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিস, আমাকে ভালোবাসতে শিখিয়েছিস। ফিলিংস কি তা তুই আমাকে প্রথম বুঝিয়েছিস। হয়তো সেটা তোর নিজের অজান্তেই, কিন্তু একবার যখন তুই আমার মায়া জালে আটকে দিয়েছিস নিজের মায়া দিয়ে, তখন তুই চাইলেও আমার কাছ থেকে আলাদা হতে পারবি না। সুতরাং যে করেই হোক তোকে আমার চাই, বুঝেছিস তুই? আশফির কথা শুনে মিতু 440 ভোল্টের একটা শক খেলো। তারপরে নিজেকে সামলে আশফির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আশফির দিকে স্থির চাহনি নিক্ষেপ করে শান্ত গলায় বলে উঠল, আপনি কি আমাকে এই কথাগুলো সবার সামনে বলতে পারবেন? মানে অনেকগুলো লোকের সামনে বলতে পারবেন কি? তাহলে আমি মেনে নেব আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন। মিতুর কথায় আশফি কিছুটা অবাক হলো, তারপর নিজেকে সামলে বলে উঠল, বেশ, তাহলে শপিং মলের কাছে চলো, ওখানে তো অনেকজন আছে, আর সেই সাথে নিলয় এবং তিথিওকেও সেখানে পাবে। মিতু কোনো কিছু না ভেবে বলে উঠল, ঠিক আছে, চলুন। একমল লোকের সামনে আশফি হাঁটু গেড়ে বসে মিতুকে প্রপোজ করলো। জানি না কাউকে প্রপোজ কিভাবে করতে হয়, শুধু আমি আমার মনের কথাগুলো তোমাকে বলতে চাই। জানি না কবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলছি, এখন চাইলেও সেই মায়াজাল থেকে নিজেকে ছাড়াতে পারছি না। আমি আমি তোমাকে ঘোষণা প্রশ্ন করছি, তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হতে চাও? আমার হাতে হাত রেখে সারা জীবন সমস্ত সুখ দুঃখের সঙ্গী হতে চাও? আমাকে একটুখানি ভালোবাসা দিতে পারবে? বিশ্বাস করো, তোমাকে সারা জীবন আগলে রাখবো সমস্ত বিপদ থেকে। আমি জীবিত থাকতে তোমার বাড়ির কেউ কোনোদিন একটা আঁচড় কাটতে পারবে না। কি আমার জীবন সঙ্গিনী বাঁধবে ঘর আমার সাথে? হবে কি? আর কিছু বলতে না দিয়ে খুব জোরে আশফির গালে মিতু একটা চড় মারল। এতক্ষণ মলের বেশিরভাগ মানুষ তাদের দিকেই তাকিয়েছিল। তিথি এবং নিলয়ও ছিল সেখানে। তিথি তো খুবই খুশি তার ভাইয়ার এমন প্রপোজে। আর তিথি নিলয়ের ঠিক পাশেই রাফিন নিজের কদবেলের মতো মুখ নিয়ে দাঁড়িয়েছিল। আসলে সে তিথিদের বাসায় গিয়েছিল তিথির সাথে দেখা করার অজুহাতে মিতুকে দেখতে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারলো মিতুরা সবাই শপিং মলে গিয়েছে বিয়ের কেনাকাটা করতে। তাই আর সময় নষ্ট না করে সে শপিং মলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে সে শুধু তিথি এবং নিলয়কেই পেল। পরে তাদের কাছ থেকে জানতে পারলো মিতু এবং আশফি কোথায় যেন গিয়েছে। এটা শুনেই রাফিনের মন খারাপ হয়ে গেল। পরে সে তাদের সাথে শপিংয়ে যোগ দিল। হঠাৎ কোথা থেকে আশফি এবং মিতু শপিং মলের সামনে এসে হাজির হলো। তারপর আশফি হুট করেই সবার সামনে মিতুকে প্রপোজ করলো। এটা দেখে রাফিনের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে মিতু আশফির গালে চড় দেওয়া দেখে মুহূর্তেই তার মন খারাপ আকাশে উড়ে গেল। নিলয় তিথি প্রচণ্ড অবাক হয়ে মিতুর দিকে তাকিয়ে আছে, আর এদিকে আশফি 2 হাত মুঠো মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আশফিকে চুপ করে থাকতে দেখে মিতু এবার বলতে শুরু করলো,
কী যোগ্যতা আছে আপনার আমাকে বিয়ে করার? জানেন আমার বাবা মাসে কত টাকা ইনকাম করে? আপনি সামান্য একজন ডাক্তার হয়ে কি কতই বা টাকা ইনকাম করেন যে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন? আপনার মতো মিডল ক্লাস লোকের সাহস থেকে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি। লজ্জা করে না? এতগুলো লোকের সামনে নিজের মান তো খোয়ালেনি, তার সাথে আমার স্ট্যাটাসেরও ফালুদা বানিয়ে ছাড়লেন। আর কখনোই আপনার এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? তারপর আশফির সামনে গিয়ে আশফির কানের কাছে মুখ এনে বলতে লাগলো, ঠিক এমনই অনুভূতি কিছু মাস আগে আমারও হয়েছিল মিস্টার আশফি। সো টিট ফর ট্যাট। মিতুর এমন ব্যবহারে তিথি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোথা থেকে রাফিন হুট করে মিতুর সামনে গিয়ে মিতুর হাত ধরে বলে উঠল, মিতু, আমার অনেক বড় বিজনেস আছে। নীলার মতন অত বড় না হলেও খুব ছোটও না। আর সত্যি কথা বলতে তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল। আর নিজের অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই রিয়েলি লাভ ইউ। তুমি কি আমাকে বিয়ে করবে? বিশ্বাস করো, তোমাকে সুখী রাখার মতো যথেষ্ট টাকা আমার আছে। রাফিনের কথায় মিতু আশফির দিকে তাকালো। রাফিনের হাত শক্ত করে ধরে বলে উঠল, অবশ্যই আমি এমনই একজনকেই খুঁজছিলাম যে আমার যোগ্য হবে, যার স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সমান হবে। ওকে রাফিন, আমরা রিলেশন স্টার্ট করতে পারি। এতক্ষণ আশফির চুপ করে থাকলেও মিতুর মুখ থেকে রিলেশন স্টার্ট করার কথা শুনে আর চুপ করে থাকতে পারলো না। মিতুকে নিজের দিকে ঘুরিয়ে পরপর খুব জোরে দুটো চড় বসিয়ে দিল মিতুর গালে। চড়টা এতটাই জোরে ছিল যে মিতুর ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গেছে। গালে হাত দিয়ে মিতু ছলো ছলো চোখে আশফির দিকে তাকিয়ে আছে। আশফির এমন বিহেভিয়ারে রাফিন প্রচুর মাথা গরম হয়ে যায় তার। তাই সে আশফির সামনে গিয়ে তার কলার ধরে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আমার হবুবের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে? ইউ মিডল ক্লাস! ব্যাস, রাফিন বেচারা জানতোই না যে সে কাকে কি বলে ফেলেছে। একে তো মিতুকে নিজের হবু বউ বলে দাবি করা, তার উপর কলার ধরে কথা বলা। আশফিয়ার কিছুতেই সহ্য করতে পারল না। মিতুকে ছেড়ে রাফিনের দিকে একবার তাকালো। তারপর আর কোনো কিছু না ভেবে রাফিনকে মারতে লাগলো। মারতে মারতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। বেচারার মুখ ফেটেই রক্ত বের হচ্ছে। তখনই নিলয় দৌড়ে এসে আশফিকে রাফিনের থেকে দূরে সরিয়ে নিল। আশফি রাফিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আজকে এই অবস্থার কথাটা মনে থাকলে কখনোই আর ওকে নিজের হবু বউ বলে দাবি করবি না। এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। গেট আউট। রাফিন আস্তে করে উঠে দাঁড়ালো। তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, দোস্ত, তোর সামনে তোর হবু শালা আমাকে কাপড় কাচার মতো ধুয়ে দিল, আর তুই কিছুই বললি না। শালা, বউ পেয়ে নিজের দোস্তকে ভুলে গেলি, এই তোর বন্ধুত্ব? নিলয় রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল, ভুল তো করেই ফেলেছিস অন্য জিনিসে হাত দিয়ে। তাই বলছি ভাই, আর ঝামেলা না পাকিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়, নইলে আমার শালা তোর অবস্থা আরো টাইট করে ছেড়ে দেবে। রাফিন আর কিছু না বলে আস্তে আস্তে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আর নিজের মনেই বলে উঠল, শালা, আগে যদি জানতাম পাবলিক প্লেসে প্রপোজ করলে এমন কেলানি খেতে হবে, তাহলে কোনোদিনও কাউকে প্রপোজ করতাম না এমনভাবে। হিরো সাজতে গিয়ে বাদর সেজে ঘরে যেতে হচ্ছে। কি দিন পড়েছে আমার। আর এদিকে মিতু আশফির কাছ থেকে পরপর দুটো চর খেয়ে তিথির পেছনে লুকিয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কল্পনাতেও ভাবতে পারেনি আশফি এমন রিয়্যাক্ট করবে তার সাথে। এখন তার খুব ভয় লাগছে আশফিকে। আশফির কিছু না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে মিতুর কাছে গেল। মিতু তিথির জামা এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আর এক হাতে নিজের চোখের জল মুছছে। আশফির কোনো কথা না বলে মিতুর হাত শক্ত করে চেপে ধরল আর এক হাত দিয়ে মিতুর হাত তিথির জামা থেকে ছাড়িয়ে নিল। তারপর মিতুকে টানতে টানতে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজে গাড়ির মধ্যে বসে পড়ল। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। তিথি তো হাঁ করে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথে। কী থেকে কী হয়ে গেল সে কিছুই বুঝে উঠতে পারছে না। মিতুর বাসার সামনে নিলয় গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে মিতুর হাত ধরে বাসার ভেতরে প্রবেশ করলো। মিতুর বাবা সোফায় বসে তখন টিভিতে খবর দেখছিলেন। হঠাৎ আশফি এবং মিতুর এমন আগমনে তিনি চমকে উঠলেন। কিছু বলতে যাবে তার আগেই নিলয় বলে উঠল, আঙ্কেল, আপনি কি জানেন আপনার মেয়ে আজকাল রাস্তায় ছেলেদের একটু বেশি হাত ধরছে, তাও আবার অচেনা ছেলেদের হাত। আশফির কথায় মিতুর বাবা প্রচণ্ড অবাক হলেন, কারণ তিনি জানেন তার মেয়ে কখনোই এমন কাজ করতে পারে না। তারপর মিতুর দিকে তাকাতেই তিনি আরও এক ধাপ অবাক হলেন, কারণ মিতুর ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে আর দুটো গাল অসম্ভব রকম লাল হয়ে আছে। একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে মিতুর বাবা চিৎকার করে বলে উঠলেন,
এ কি অবস্থা হয়েছে তোর মা? মিতুর বাবার চিৎকারে মিতুর মা রান্নাঘর থেকে ছুটে এলেন। মেয়েকে দেখে তিনিও চিন্তিত গলায় বলে উঠলেন, কি রে, কি করে হলো এসব? মিতু কিছু বলতে যাবে তার আগে আশফি বলে উঠল, আঙ্কেল আন্টি, আমি করেছি ওর এই অবস্থা। মিতুর বাবার মা আশফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন, আর মিতু নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। কিন্তু কেন? আপনার মেয়ে রাস্তা ভর্তি লোকের সামনে একটা ছেলের হাত ধরে বলে সে নাকি তার সাথে রিলেশন শুরু করতে চায়, তাও আবার ছেলেটা যে সে নয়, একটা গুন্ডা মাস্তান টাইপ ছেলে। জি আন্টি, শুধু তাই নয়, আমি আবার তাকে এসব পড়তে মানা করেছি বলে আপনার মেয়ে রাস্তা ভর্তি লোকের সামনে আমার দিকে আঙুল তুলে বলেছে আমি নাকি একজন মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, আমার নাকি ক্ষমতা নেই আঙ্কেলের পায়ের জুতো হওয়ার। কি? জি হ্যাঁ, ক্ষমা করবেন, কিন্তু ওর গায়ে হাত না তুলে আমি থাকতে পারলাম না। ঠিক করেছো বাবা, একদম উচিত কাজ করেছো। মিতু, তোর সাহস দেখে দিন দিন আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ রে, আমি কি তোকে এতই বাজে শিক্ষা দিয়েছি যে তুই মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও হারিয়েছিস? আরে, তোর বাবা যে টাকা ইনকাম করে ভুলে যাস না, এই টাকা দেওয়ার মালিক তিথির হবু স্বামী। আর তাছাড়াও তোকে সাহস কে দিয়েছে আশ্রয়ের সাথে এমন আচরণ করার? কিন্তু না, উনি যা বলছে সব মিথ্যে কথা বলছেন। ছেলেটা ব্যাস, আর কিছু না বলতে দিই মিতুর মা মিতুকে তার দিকে ঘুরিয়ে প্রচণ্ড জোরে একটা থাপ্পড় মারলেন। মিতুর মা এমনিতে খুব ভালো মানুষ হলেও রেগে গেলে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন। তখন মিতুর বাবাও ভিজে বিড়াল হয়ে থাকেন তার সামনে। এদিকে আশফির হাত থেকে পরপর দুটো চড় খাওয়ার পর আবারও নিজের মার হাতে আরও একটা চড় খেয়ে মিতু এবার না নিজেকে আটকাতে পারল না, ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদেই ফেলল। আশফি বুঝতে পারেনি যে মিতুর মা এমন কিছু করবে। কি হচ্ছেটা কি? মেয়েটা বড় হয়েছে, তাকে এরকম ভাবে মারতে আছে নাকি? তুমি চুপ করে থাকবে একদম। আজ তোমার জন্যই মেয়েটার এত অধঃপতন হয়েছে। আমি আবার কি করলাম? তুমি যদি ওর সব আবদার পূরণ না করতে তাহলে আজ এই মেয়ে এতটা মাথায় চড়ার সাহস পেত না। ওর এত সাহস কে দিয়েছে যে ও রাস্তাঘাটে ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছে? তুমি এক্ষুনি ওর জন্য একটা ছেলে দেখো। তিথির বিয়ের পরেই এই মেয়েকে আমি বিদায় করব। তিনি আরও অনেক কথা শুনিয়ে দিলেন মিতুকে, আর মিতু বেচারি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর দুই হাতে নিজের চোখের জল মুছে যাচ্ছে। এর মধ্যেই হঠাৎ আশফি বলে উঠল, আন্টি, আপনাদের সাথে আমার কিছু কথা আছে। কি বাবা? আসলে আমি চাইছি, মানে আমার বাবাকে আনলে ঠিক হতো এই বিষয়ে কথা বলতে, কিন্তু যেহেতু বাবা এখন ব্যস্ত আছে বিয়ের ঝামেলা নিয়ে, তাই আমি বলছি তিথির ঝামেলা মিটে গেলেই যত শীঘ্রই সম্ভব এই কাজটা সেরে ফেলতে চাইছি আমি, আর কোনো রকম রিস্ক নিতে চাইছি না। মিতুর মা এবং বাবা জিজ্ঞাসু দৃষ্টিতে আশফির দিকে তাকালেন। আশফি আবারও বলতে লাগলো, আসলে আমি চাইছি মিতুকে আমার বউ করতে, কারণ আমি চাই না ও অন্য কোনো কাজ বা অন্য কোনো বাজে ছেলের চক্করে পড়ে নিজের জীবনটাকে নষ্ট করুক। আর এমনিতেই এর আগে কয়েকটা ছেলের সাথে ওকে আমি ঘুরতে দেখেছি। আশফির এমন কথা মিতু চোখ বড় বড় করে তাকালো তার দিকে, তারপর মনে মনে বলতে লাগলো, বাহ, বেশ ভালো। নিজে আমাকে দুটো চড় দিল, তারপর মাকে দিয়েও চড় খাওয়ালো, এখন আবার আমাকে নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছে। আসলে সাহস নেই তো বাবা মাকে বিয়ের কথা বলার, তাই এমন মিথ্যে কথা বলছে। কথাগুলো ভাবতে ভাবতে আশফির দিকে তাকিয়ে একটা মুখ ভেঙচি কাটলো। এদিকে আশফির এমন কথায় মিতুর মা যেন হাতে আকাশের চাঁদ পেয়েছেন। এমনিতেই তিনি আশফিকে আগে থেকে অনেক পছন্দ করতেন, তার উপর তার এই হাদা মেয়ের জন্য এত ভালো একটা জামাই পাবে এটা ভেবেই তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন, তোমার প্রস্তাবে আমরা রাজি। কোনো একদিন তুমি তোমার বাবা মাকে নিয়ে আসতে পারো আমাদের বাড়ি। কিন্তু আমি এত তাড়াতাড়ি মিতুকে বিয়ে দিতে চাই না। তুমি চুপ করবে। একেই তো তোমার মেয়ে উল্টোপাল্টা কাজ করে বেড়াচ্ছে, তার উপর এত ভালো একটা ছেলে বাসায় এসে যেচে প্রস্তাব দিচ্ছে, আর তুমি তাকে পায়ে ঠেলছো। বলি হারি তোমায়, মেয়ের সাথে কি তোমারও বুদ্ধি লোপ পেয়েছে এই বুড়ো বয়সে? না, আসলে আমি আর কোনো কথা বলতে চাই না। আশফি বাবা, আমরা রাজি। মিতুর মার কথা শুনে আশফি মুচকি একটু হাসলো, তারপর মিতুর দিকে তাকিয়ে বলতে লাগলো, জানতাম আন্টি আপনারা রাজি হবেন আমার প্রস্তাব। আর তিথির বিয়ের ঝামেলা মিটলেই আমি চাইছি ছোট্ট করে একটা অনুষ্ঠান করে বিয়েটা সেরে ফেলতে। বাবা মা সবাই জানে এই ব্যাপারে, শুধু আপনাদেরকে জানানো হয়নি। আচ্ছা আন্টি,
তাহলে এখন আমরা আসি। এই বলে মিতুর হাত ধরে যেতে নিলে মিতুর বাবা বলে উঠলেন, বাবা, তুমি কি ওকে নিয়ে যাবে তোমার সাথে? হ্যাঁ আঙ্কেল, কেন? কোনো প্রবলেম আছে? বিয়ে তো আর মাত্র 2 দিন বাকি, তাহলেও এইখানে একা থেকে কি করবে? না, নিয়ে যেও তোমার সাথে, কিন্তু বাসায় গিয়ে ওর গালে একটু ওষুধ লাগিয়ে দিও, গালে অনেকটা কেটে গেছে। মিতু তার বাবার এমন আদর মাখা কণ্ঠ শুনে আবারও কেঁদে উঠল। পরপর বাবার দিকে তাকিয়ে বলে উঠল, আমি যাব না বাবা এনার সাথে, আমি এখানেই থাকবো। মিতুকে আর কিছু বলতে না দিয়ে আশফি বলে উঠল, ঠিক আছে আঙ্কেল, আমি ওকে ওষুধ লাগিয়ে দেব সময় মতন। এখন আমরা আসছি তাহলে। এই বলেই মিতুর হাত ধরে নিয়ে চলে গেল। মিতু চুপচাপ খাটের এক কোণে বসে আছে আর আশফি আস্তে আস্তে ডেটল দিয়ে ঠোঁটের কাটা অংশগুলো ধুয়ে ওষুধ লাগিয়ে দিল। তারপর মিতুর দিকে তাকিয়ে হাত দিয়ে মিতুর চোখের জল মুছিয়ে দিল। মিতু অবাক হয়ে আশফির দিকে তাকাতে আশফি মুচকি হেসে বলে উঠল, বলেছিলাম না সময় হলে জানতে পারবি আমি তোর কে। এখনো বুঝতে পারছিস আমি তোর কে হই? আর কখনো এমন ভুল যেন দ্বিতীয়বার না হয়, তাহলে তোর অবস্থা এর থেকেও খারাপ হবে। মনে থাকে যেন কথাটা। মিতু ছলো ছলো চোখে আশফির দিকে তাকিয়ে বলে উঠল, আপনি একটা মজা লোক, আপনি ইচ্ছে করেই মাকে দিয়ে আমাকে মার খাওয়ালেন। আপনার সাথে আমি আর কোনো দিনও কথা বলবো না। চুপ, একদম চুপ, কোনো কথা নয় আর। মিতুর ঠোঁটে আঙুল রেখে তারপর কানের কাছে মুখ এনে মুচকি হেসেই বলল, টিট ফর টেট। দেখতে দেখতে তিথির গায়ে হলুদের দিন এগিয়ে এলো। আশফি ব্যস্ত ডেকোরেশনের কাজে সাহায্য করতে। গায়ে হলুদের অনুষ্ঠান বাড়ির পাশে ছোট্ট বাগানটায় অনুষ্ঠিত হবে। বাগানটি ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছে। তিথিকে হলুদ শাড়ি পরানো হয়েছে আজ এবং কাঁচা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। চুলগুলো বেনি করে এক সাইডে ছাড়ানো, দুহাতে সোনার দুটো মোটা বালা। খুব সুন্দর লাগছে আজ তিথিকে দেখতে। চোখ ফেরানো দায় হয়ে পড়েছে। বাড়ির সব মেয়েরাই হলুদ শাড়ি পরেছে, শুধু তফাৎ মিতুর এবং তিথির শাড়ির পাড়ের রং লাল আর বাকি সবার শাড়ির পাড়ের রং সবুজ। তিথিকে সুন্দর করে সাজিয়ে স্টেজে আনা হলো। কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। একে একে সবাই তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। আশফিও এসেছিল তিথিকে গায়ে হলুদ দেবার জন্য, কিন্তু স্টেজের পাশে মিতুর দিকে চোখ পড়তেই তার মুখ অটোমেটিক্যালি হাঁ হয়ে গেল। তিথির সাথে মিতুকেও আজ অসম্ভব সুন্দর লাগছে। হলুদ শাড়ি, 2 হাতে চিকন চিকন 4টে সোনার বালা, কানে ছোট্ট দুল আর চুলে হাত খোপা করে তাতে বেলি ফুল লাগানো। এই সামান্য সাজে মিতুকেও আজ খুব সুন্দর লাগছে। সবার শেষে মিতু আর আশফি এসে তিথিকে গায়ে হলুদ লাগিয়ে দিল। মিতু আর চোখে একবার আশফির দিকে তাকালো। আশফিকে রেড কালার সুতির পাঞ্জাবি আর সাদা চুড়ি প্যান্টে খুব সুন্দর লাগছে। পাঞ্জাবির হাতাগুলো কোনোই পর্যন্ত গোটানো আর হাতে একটা রিস্ট ওয়াচ। সব মিলিয়ে আশফিকেও আজ খুব সুন্দর লাগছে। তবুও নিজেকে কন্ট্রোল করে আরও একবার আর চোখে তাকিয়ে নিজের চোখ নামিয়ে নিল। তিথির পুরো গা হলুদময় হয়ে গিয়েছে। তিথি তাই ফ্রেশ হওয়ার জন্য স্টেজ ছেড়ে নিজের রুমের দিকে অগ্রসর হতে লাগলো। নিজের রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে সামনের দিকে তাকাতেই তিথি অবাক হয়ে গেল। হাত দিয়ে একবার চোখ কচলে আবারও সামনের দিকে তাকালো সে, কিন্তু আবারও সেই একই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। হ্যাঁ, তার সামনেই দাঁড়িয়ে আছে তার প্রিয় মানুষটা, যে কিনা আজ রাতের পর তার স্বামী হবে। মানুষটি আর কেউ নয়, নিলয়। কাঁচা হলুদ কালারের পাঞ্জাবি, সাদা চুড়ি প্যান্ট, পাঞ্জাবির হাতা গোটানো আর এক হাতে রিস্ট ওয়াচ। নিলয় চুলে এমনিতেই খুব সিল্কি, সুতরাং সামান্য হাওয়াতেই তার চুলগুলো কপালে এসে পড়ছে বারবার। তিথি চোখ ফেরাতে পারছে না আজ মানুষটার দিক থেকে। তিথির এমন তাকানোতে নিলয় কিছুটা মুচকি হেসে তিথির দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে সে তিথির অনেকটা কাছে এসে দাঁড়ালো। তিথি এবার হুঁশে এলো। নিলয় থেকে দূরে যেতে চাইলেই নিলয় তার 2 বাহু ধরে দরজার সাথে চেপে ধরল। তারপর তিথিকে আপাদমস্তক পর্যবেক্ষণ করতে লাগলো। কিছুক্ষণ পর তিথির চোখে চোখ রেখে মৃদুময় কণ্ঠে বলে উঠল, এই মারাত্মক সাজতে আজ তোমায় কে বলেছে তিথু পাখি? নিলয়ের এমন কথায় তিথি কিছুটা কেঁপে উঠল। তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাপা গলায় বলে উঠল, আপনি এখানে কি করছেন? আপনার তো। আর কিছু বলতে দিল না নিলয় তাকে।
তার আগে নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে তিথির ঠোঁটে হালকা করে স্লাইড করতে লাগলো। তারপর তিথির চোখের দিকে তাকিয়ে দুই হাতে তিথির কোমর শক্ত করে পেঁচিয়ে বলে উঠল, চুপ। এত কথা যদি তুমি বলো তাহলে আমি যে কাজে এসেছি সেই কাজটাই তো করতে পারবো না। তিথি একটা ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি কাজ? নিলয় মুচকি হেসে বলে উঠল, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যে কাজটা না করলে আমার ভীষণ বিপদ। দেখো পাখি, এমনিতে এরকম সেজে আমার মাথা তুমি অলরেডি খারাপ করে দিয়েছো। তার উপরে আমি নিজের বাড়ি অতি কষ্টে পালিয়ে আবার তোমাদের বাড়ি সবার চোখ ফাঁকি দিয়ে তোমার রুমে প্রবেশ করেছি। কোথায় একটু নিজের হবু স্বামীকে আদর যত্ন করবে তা নয়, তাকে হাজারটা প্রশ্ন করতে শুরু করেছো। না মানে আপনি এই সময় এখানে? তাই? আরে বউ আমার এখানে থাকবে না তো কোথায় থাকবো আমি? এই জন্যই লোকেরা একদম ঠিকই বলে বাচ্চা মেয়েকে কোনোদিনও বিয়ে করতে নেই। তাহলে আজকে বিয়ে করছেন কেন? বিয়ে না করলেই পারতেন। কিছুটা অভিমানী সুরে বলে উঠল তিথি। আরে বউ রাগ করছো কেন? আরে বাবা, দেখতে হবে না আমার বউকে গায়ে হলুদের সাজে কেমন লাগছে? তাই জন্যই তো তোমাকে দেখতে এসেছি। আর এমনিতেও একবার দেখো আমাকে ভালো করে, আমি এখনো আমার গায়ে হলুদই দিইনি। নিলয়ের কথা শুনে তিথি একবার নিলয়ের দিকে তাকিয়ে দেখলো সত্যিই তার গায়ে হলুদের ছিটে ফোটাও নেই। তিথি অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এ কি, আপনার এখনো হলুদ লাগানো হয়নি? তো কিন্তু কেন? তোমার থেকে সর্বপ্রথম হলুদ লাগাবো বলে কাউকে আমি হলুদ লাগাতে দিই। মানে এটা খুবই পরিষ্কার। এই বলে নিলয় তিথিকে নিজের সাথে সম্পূর্ণ মিশিয়ে নিল। তারপর তিথির দিকে ঝুঁকে পড়ল কিছুটা। নিলয়কে এমন ঝুঁকে পড়তে দেখে তিথি নিজের মাথাটা সরানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। নিলয় তাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরায় সে কিছুতেই নিজেকে নিলয়ের থেকে ছাড়াতে পারছে না। বৃথা চেষ্টা করো না পাখি, আমি যতক্ষণ না তোমায় ছাড়বো না ততক্ষণ তুমি চাইলেও আমার কাছ থেকে ছাড়া পাবে না। এই বলে নিলয় নিজের গাল তিথির গালের সাথে লাগিয়ে দিল। তারপর তিথির গাল থেকে নিজের গালে হলুদ লাগিয়ে নিল। নিলয়ের এমন আচরণে তিথি পুরো শরীর অবশ হয়ে উঠল। নিলয় ক্লিন শেভিং করলেও নিলয়ের গালে ছোট্ট ছোট্ট দাড়ির খোঁচায় তিথির নরম গালে কিছুটা ব্যথার অনুভূতি হলো। নিলয় তিথির দিকে তাকিয়ে বলল, এখন তোমার কাছ থেকে প্রথম হলুদ মেখে নিলাম, এবার আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না, নইলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারবো না। ভালো থেকো পাখি, আর শুধু আজকের রাতটা ব্যাস, এরপর তোমাকে আমি আমার ছোট্ট নীরের রাজরানী করে নিয়ে যাব, যেখানে আমরা ছোট্ট একটা টোনাটুনি সংসার সাজাবো। এই বলেই তিথির কপালে একটা গভীর চুমু এঁকে ব্যালকনি থেকে নিচে নেমে গেল। নিলয় চলে যাওয়ার পর তিথির কপালে হাত দিয়ে আনমনে হেসে উঠল। এদিকে আশফি বেশ কিছুদিন ধরেই খেয়াল করছে মিতু তাকে এড়িয়ে চলছে। এই ব্যাপারটা আশফির কিছুতেই ভালো লাগছে না। যখনই সে মিতুর কাছে আসে তখনই কিছু না কিছু একটা অজুহাতে দিয়ে সে তার দিক থেকে দূরে চলে যায়। আশফি আনমনেই ভাবছিল কথাগুলো, হঠাৎ দেখলো মিতু তার সামনে দিয়ে যাচ্ছে। মিতুকে দেখে আশফি তাকে ডাকলো নিজের কাছে আসার জন্য। আশফির ডাকে মিতু একবার তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের চোখ সরিয়ে নিল। তারপর ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, বলুন কি হয়েছে? আমাকে এক গ্লাস পানি দে তো। মিতু আশফির কথার উত্তর না দিয়েই রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পর এক গ্লাস পানি এনে আশফির হাতে ধরিয়ে দিল। আশফি কিছু বলতে যাবে তার আগেই মিতু সেখান থেকে চলে গেল। আশফি মিতুর যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর পানি খেয়ে নিজের কাজে চলে গেল। হুট করে মিতুর লেহেঙ্গার আঁচল টেনে খুলে নিল আশফি। মিতু বিস্মিত চোখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগের কথা, নিচে মেহেন্দির অনুষ্ঠান হচ্ছিল। সবাই নিজেদের হাতে নিজেদের মনের মতো মেহেন্দি লাগাতে ব্যস্ত। মেহেন্দির জন্য মেহেন্দি আর্টিস্ট ছাড়া ভাড়া করা আনা হয়েছে, তাই বড় ছোট কেউই বাদ যাচ্ছে না নিজেদের হাতে মেহেন্দি লাগাতে। তিথি হালকা সবুজ রঙের লেহেঙ্গা, দুহাত ভর্তি চুড়ি, গলায় সুন্দর নেকলেস, দুপায়ে নূপুর, কোমরে কোমরবন্ধনী, চোখে কারো কাজল, ঠোঁটে লাল কালারের লিপস্টিক আর মুখে হালকা মেকআপ, ব্যাস এতেই তিথিকে খুব সুন্দর লাগছে। মিতুকে খুব সুন্দর লাগছে দেখতে। গোলাপি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে চুড়ি পরেছে দুই হাতে, ঠোঁটে মিষ্টি কালারের লিপস্টিক, চোখে আইলাইনার মোটা করে পরানো, গলায় শুধু একটা চেইন পরেছে। মিতু কোমর বন্ধনী পরেনি, পায়ে শুধু নূপুর পরেছে। মিতু তিথির পাশেই বসেছিল প্রথম থেকে।
তিথির মেহেন্দি পরানো প্রায় শেষ। এরপর তার পালা মেহেন্দি পরার। অনেকক্ষণ ধরে একভাবে তিথির পাশে বসে থাকার জন্য কিছুটা আনইজি ফিল করছিল, তাই একটু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে এই পরিস্থিতির শিকার হলো সে। আশফি যে এমন কাজ করতে পারে তা মিতুর ধারণার বাইরে ছিল। আশফির এতদিনের ব্যবহারে মুখ বুঝে সহ্য করতে পারলেও আজ তার এমন কাজের পর নিজেকে শান্ত রাখতে পারল না সে। চোখে রাগের আগুন জ্বলে উঠল। আশফির গালে একটা প্রচণ্ড জোরে চড় বসিয়ে দিল। মিতু যে এমন কিছু একটা করতে পারে তা আশফির জানা ছিল না। আগে থেকেই রেগেছিল আশফি। এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। দেয়ালের সাথে চেপে ধরল মিতুকে। নিজেকে ছাড়ানোর সর্বাত্মক চেষ্টা করে এবার চেঁচাতে লাগলো মিতু, সাথে গড়িয়ে পড়ছে চোখের জল। ছাড়ুন, ছাড়ুন আমায়, এটা কোন ধরনের অভদ্রতা? ও, এখন অভদ্রতা? নিজে যখন ছেলেদের সাথে ডলাডলি করো তখন ওইটাকে বুঝি খুবই ভদ্রতা বলে? মিতু কিছুক্ষণ আশফির দিকে অবাক চোখে তাকিয়ে বলে উঠল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার আশফি আহমেদ। আমি কিছু বলছি না তার মানে এই নয় যে আপনি আমাকে যা তা বলবেন। আমি এতদিন চুপ করে থাকলেও আর চুপ করে থাকবো না। ও রিয়েলি? তো কি করবে আমায় শুনি? যাদের সাথে ঢলাঢলি করেছিলে তারা নিশ্চয়ই খুব ভালো, তাই না? তো কোথায় কোথায় টাচ করেছে শুনি? খুব ভালো লেগেছে বুঝি? আশফির ভাষা শুনে মিতু হতবাক। এই মানুষটা তাকে এতটা ভুল বুঝবে সে বুঝতে পারেনি। আসলে তিথির কয়েকজন কাজিন মিতুর সাথে কথা বলছিল। যেহেতু তারা নিজের ইচ্ছায় তার সাথে কথা বলছিল তাই সে না করতে পারেনি। তো মিতুও তো তাদের সাথে হেসে হেসে কথা বলছিল। যেহেতু তারা নিজের ইচ্ছায় তার সাথে কথা বলছিল তাই সে না করতে পারেনি। তো মিতুও তো তাদের সাথে হেসে হেসে কথা বলছিল। তাদের মধ্যে একজন ছেলে মিতুর বেশ গা ঘেঁষে কথা বলছিল। মিতু প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। আর আশফি ঠিক সেই সময়টা দেখেছে যখন ছেলেটা মিতুর গা ঘেঁষে কথা বলছিল আর মিতু হাসছিল। এটা দেখেই তার মাথা খারাপ হয়ে গিয়েছিল। এবার মিতু আর চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। ডান হাতটা হ্যাঁচকা টানে ছাড়িয়ে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আশফির গালে চড় বসালো। রাগের মাথায় কাজটা করলেও আশফির চোখের দিকে তাকিয়ে থমকে গেল। রক্তলাল চোখগুলোতে মিতু যেন তার ধ্বংসই দেখতে পাচ্ছে। কিছু বুঝে ওঠার আগে মিতুর ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নিল আশফি। নিজের রাগগুলোকে মিতুর ঠোঁটের ওপর ছাড়তে ব্যস্ত সে। অসহ্য যন্ত্রণায় নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়। চোখ খিচে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে মিতু। আশফি কেন এমন করছে কিছুই বুঝে উঠতে পারছে না মিতু। আশফি তেমন ছিল না, তাহলে আজ কেন এমন করছে সে? আশফির কামড়গুলো এখন ভালোবাসার পরশে পরিণত হয়েছে। মিতুর ঠোঁটে পাগলের মতো কেস করে চলেছে সে, আর হাত দিয়ে কোমরে ধীরে ধীরে স্লাইড করছে। আশফি যেন মিতুতে ডুব দিতে চাইছে। গভীর রূপ নিচ্ছে তার ভালোবাসার পরশগুলো। মিতুর শরীর কেঁপে কেঁপে উঠছে। এবার আর সহ্য করতে না পেরে নিজের সর্বোচ্চ শক্তিতে ধাক্কা দিল আশফিকে। ধাক্কায় তাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে গেল সে। ফ্লোরে ধপ করে বসে পড়ে। দুই হাতে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো মিতু। আজ তিথির বিয়ে, তাই সকাল থেকে সবাই বিয়ের আয়োজনে ব্যস্ত। তিথি বারবার মিতুকে খেয়াল করেছে, কাল রাত থেকে খেয়াল করছে। মিতু কি যেন নিয়ে খুব গভীর চিন্তায় মগ্ন। কাল রাতের ওয়াশরুম থেকে আসার পর মিতু একদম চুপচাপ। মিতুকে এই নিয়ে বেশ কয়েকবার জিজ্ঞেস করলেও সে কোনো জবাব দেয়নি। কথাটাকে বারবার এড়িয়ে গিয়েছে, তাই তিথি আর কিচ্ছু বলেনি। এদিকে মিতুর বাবা আর আশফির বাবা সে কখন থেকে একটা ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি যেন একটা বিষয় নিয়ে দুইজন আলোচনা করছে। এখনও বেরোনোর নাম গন্ধও নেই। তিথি বুঝতে পারছে না হঠাৎ তাদের মধ্যে কী বিষয় নিয়ে এত কথা হচ্ছে। দুপুরবেলা সবাই বসে লাঞ্চ করছিল। হঠাৎ মিতুর আর আশফির বাবা টেবিলে এসে বসলো। কিছুক্ষণ পর মিতুর বাবা মিতুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। কথাটা শুনে মিতু তার বাবার দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। তিথিও আগ্রহী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমরা তোমার বিয়ে ঠিক করেছি, আর সেটা আজই হবে। তিথির বিয়ের সাথে তোমার আর আশফির বিয়ে দিয়ে দিতে চাই আমরা। এতে কারোর কোনো আপত্তি নেই, সবাই রাজি এই বিয়েতে। এটা তুমি কি করে ঠিক করতে পারলে বাবা? আমাকে কিছু না জানিয়ে এরকম হুট করে কি করে সিদ্ধান্ত নিতে পারলে তুমি? উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলে উঠল মিতু। আস্তে কথা বলো, এখানে তোমার থেকে বড় অনেকে আছে, সুতরাং ভদ্রতা বজায় রাখো।
মিতু নিজেকে সংযত করে চেয়ারে বসে পড়ল। এদিকে তিথি হাঁ করে তাদের কথাগুলো শুনছে। কি হচ্ছে কেন হচ্ছে কিছুই তার ছোট্ট মাথায় ঢুকছে না। আর আশফি তো কোনো কথাই বলছে না, নিজের মতো খেয়েই যাচ্ছে, এমন ভাব করছে যেন সে আগে থেকে সব কিছু জানতো। মিতুর বাবা শান্ত কণ্ঠে বলতে লাগলো, দেখো, এমনিতে তোমার আর আশফির বিয়ে ঠিক করা ছিল আগে থেকেই, তাই আমরা ভাবছি দেরি না করে দুজনের বিয়ে একই সাথে সেরে ফেলতে, কারণ এরপর আশফি ব্যস্ত হয়ে পড়বে, তখন কিছুতেই বিয়ে করা সম্ভব হয়ে উঠবে না। তাই এখন একটা ভালো মুহূর্ত আছে, আমরা এটাকে হারাতে চাচ্ছি না, সবাই রাজি আছে এতে। আশা করি তুমিও আর কোনো সিন ক্রিয়েট করবে না এ বিষয়ে। এই বলে তিনি উঠে গেলেন। এক এক করে সবাই উঠে গেল টেবিল থেকে। মিতু চুপচাপ এক ধ্যানে বসে আছে। আর তিথির মাথায় এখনও ঢুকছে এই বিষয়টি যে কি থেকে কি হয়ে গেল। পার্লার থেকে সাজানোর লোক এসেছে। তিথি এবং মিতু একসাথে সাজানো হচ্ছে। তিথি এটা দেখে অবাক হচ্ছে যে তার এবং মিতুর বিয়ের সাজ হুবহু এক, শুধু বিয়ের বেনারসির রঙটা আলাদা। মিতু প্রথমে অবাক হয়েছিল তার এবং তিথির বিয়ের সাজ প্রায় এক হওয়ায়। কিছুক্ষণ পর তারা মিতু ও তিথিকে সাজিয়ে দিল। দুজনকে খুব সুন্দর লাগছে দেখতে আজ। তিথি আজ লাল বেনারসি আর গা ভর্তি গয়নায় সেজেছে, আর মিতু নীল বেনারসি আর গা ভর্তি গহনা দিয়ে সেজেছে। মিতু কোনো কথা বলছে না, চুপচাপ বসে রয়েছে। সাজানোর পর তাদের দুজনকে স্টেজে বসিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর নিলয় এসে পৌঁছালো। নিলয় আজকে রেড কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি, আর এদিকে আশফি আজ স্কাই কালারের শেরওয়ানি পরেছে আর মাথায় পাগড়ি। এদের দুজনকেও আজ খুব সুন্দর লাগছে। কিছুক্ষণ পর বিয়ে পড়ানো শুরু হলো। প্রথমে তিথির বিয়ে পড়ানো শুরু হলো। তিথিকে কবুল বলতে বললে তিথি বলে ফেলল। এরপর নিলয়কে বলতে বললে নিলয় বলে দিল। তারপর তাদের বিয়ে সম্পন্ন হলো। এরপর আশফি আর মিতুর বিয়ে পড়ানো শুরু হলো। মিতুকে কবুল বলতে বললে সে কিছুটা সময় নিয়ে তারপর কবুল বলে দিল। আর আশফির পালা এলে সে সময় নষ্ট না করে সেও কবুল বলে ফেলল। এভাবেই তাদের বিয়ে সম্পন্ন হলো। ফুল দিয়ে সাজানো খাটে বসে আছে মিতু। এখনও সে চুপ করে বসে আছে। ইতিমধ্যে যে তার জীবনে একটা নতুন পর্ব শুরু হয়ে গিয়েছে সেই বিষয়ে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ রুমের দরজায় আওয়াজ হওয়ায় মিতু সেদিকে তাকিয়ে দেখল আশফি রুমে প্রবেশ করেছে। আশফিকে দেখে মিতু নিজের মুখ ঘুরিয়ে নিল। আশফি রুমে প্রবেশ করে মিতুর দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে মিতুর পাশে বসলো। আশফির উপস্থিতি নিজের পাশে অনুভব করলেও মিতুর কোনো কথা বলল না, চুপচাপ বসে থাকলো। মিতুর কোনো সারা শব্দ না পেয়ে আশফি মিতুর কাঁধে হাত রাখলো, কিন্তু এবারেও মিতু নিশ্চুপ। মিতুর এরূপ আচরণে আশফি যেন একটুও অবাক হলো না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মিতুকে নিজের দিকে ঘুরিয়ে বলতে লাগলো, দেখো, আমি মাঝি, হঠাৎ করে এইভাবে বিয়েটা হওয়ায় তুমি মন থেকে মেনে নিতে পারছো না, কিন্তু দেখো, এমনিতেও আমার আর তোমার বিয়ে আগে থেকে ঠিক ছিল। আর আশফিকে আর কিছু বলতে না দিয়ে মিতু বলে উঠল, আপনার দেরি হয়ে যাচ্ছে। মানে? আশফি কিছুটা অবাক হয়ে মিতু আশফির দিকে তাকিয়ে, মানেটা খুবই পরিষ্কার, আপনি তো আমাকে ভোগ করার জন্যই বিয়েটা করেছেন। নিন, আসুন, আমাকে ভোগ করুন। বলে নিজের গা থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিল। মিতু! চিৎকার করছেন কেন? আমি তো কোনো ভুল কিছু বলিনি। আপনি তো আমাকে ভোগ করার জন্যই এত তাড়াতাড়ি আমার মত ছাড়াই বিয়েটা করলেন। আশফি মিতুর কাছে গিয়ে শাড়ির আঁচলটা পরিয়ে বলল, দেখো মিতু, আমার কথা। মিতু এবার আশফির মুখোমুখি দাঁড়িয়ে বলতে লাগলো, ব্যাস, আমি অনেক দিন ধরে অনেক কথা শুনেছি আপনার, আজ আমি বলবো আর আপনি শুনবেন। কি ভেবেছেন আমাকে? আমি আপনার কেনা সম্পত্তি? যখন লজ্জা ভয় ভয় ত্যাগ করি রাস্তা ভর্তি লোকের সামনে আমি আপনার কাছে আমার মনের কথাগুলো প্রকাশ করলাম, তখন আপনি কি করলেন? এক রাস্তা লোকের সামনে আমাকে চড় মেরে আমার নিজের যোগ্যতা দেখিয়ে দিলেন। এর জন্য তো আমি আপনাকে কোনো প্রকার দোষারোপ করিনি, চলেই তো গিয়েছিলাম আপনাকে ছেড়ে সারা জীবনের মতো। তাহলে কেন আপনি আবার আমার জীবনে এলেন? কেন আবার জোর করে নিজের জীবনের সাথে আমাকে বাঁধার জন্য এতটা মরিয়া হয়ে গেলেন? আর আজ বিয়েটা এমন হুট করেই করে নিলেন। একবারও কি আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করেছিলেন? একবারও কি আমার মনে কি আছে এটা বোঝার চেষ্টা করেছেন? না, আপনি তা করেননি। আপনি শুধু নিজেরটাই ভেবে এসেছেন সেই প্রথম থেকেই। আমি কি চাই না চাই এই নিয়ে সেই বিষয় ভাববার মতন আপনার সময়ই নেই। কিন্তু শুনে রাখুন, আমি আপনাকে ভালোবাসতাম এক সময়। বিশ্বাস করুন,
নিজের থেকেও অনেক অনেক বেশি ভালোবাসতাম আমি আপনাকে। কিন্তু এখন আমার মনে আপনার জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। যা আছে তার শুধুই ঘৃণা। যতই আপনি আমাকে বিয়ে করুন না কেন, স্বামী হিসেবে আপনি শুধু আমার দেহই পাবেন, কিন্তু মন কখনোই পাবেন না। আশফি এতক্ষণ চুপ করে মিতুর কথা শুনছিল। আচ্ছা, একটা কথা বলেনি মিতুকে, বলবেই বা কি? সে তো সত্যি মিতুর সাথে চরম অন্যায় করেছে। এতদিন মিতুর মনের কোনো পরোয়াই করেনি, নিজের সিদ্ধান্তকে মিতুর ওপর চাপিয়ে দিয়েছে এক প্রকার জোর করে। না, সে আর এই ভুল করবে না, তাই সে আজ মিতুকে বলতে দিয়েছে। আশফি মিতুর দিকে অসহায় নজরে একবার তাকিয়ে বলে উঠল, মিতু, ভালোবাসি বলেই এত তাড়াতাড়ি বিয়ে করেছি, তোমাকে ভোগ করব বলে নয়। শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। এই বলে আশফি বাইরে চলে গেল। মিতু এতক্ষণ নিজের কান্না চেপে রাখলো, এবার আর পারল না। আশফি চলে যাবার সাথে সাথে কেঁদে উঠল হু হু করে। আশফিকে এইভাবে কথাগুলো বলতে চায়নি সে, কিন্তু আর কত সহ্য করবে? মানুষটাকে ভালোবাসে বলেই তো এতদিন তার সব কিছু সহ্য করেছে, কিন্তু এইভাবে হঠাৎ করে বিয়েটা কিছুতেই যেন মেনে নিতে পারছে না। তাই আজ সে রাগের বশে এই কথাগুলো বলল। এই সে মানুক আর না মানুক, ভালো তো সে আশফিকেই বাসে। এইসব কথাগুলো ভাবতে ভাবতে মেঝেতে বসে ঘুমিয়ে পড়েছে। তিথি ড্রেস চেঞ্জ করে সবুজ রঙের একটা পাতলা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে তিথি চুল আঁচড়াচ্ছিল। নিলয় খাবার আনতে নিচে গিয়েছিল। কিছুক্ষণ পর রুমে এসে তিথির পিছে দাঁড়ায়। নিলয়কে দেখে তিথি কিছু বলতে যাবে, তখনই নিলয় বলে উঠল, আগে খেয়ে নাও, পরে কথা হবে। তিথি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর দুজনে একসাথে ডিনার করে নিল। ডিনার শেষে তিথি নিলয়কে বলল, চলুন না একটু ছাদ থেকে ঘুরে আসি। এখন এই সময়? আমার না খুব ইচ্ছে করছে নিজের প্রিয়জনের কাঁধে মাথা রেখে একসাথে চন্দ্রবিলাস করার। ও তাই? হুম। তা ম্যাডামের প্রিয়জনের নামটা কি জানতে পারি? আছে কেউ একজন। এই, আপনি নিয়ে যাবেন কিনা বলুন তো, নইলে আমি নিজেই চলে যেতে পারবো। এই বলে উঠে যেই যেতে যাবে অমনি নিলয় ওকে কোলে তুলে নিয়ে বলে উঠল, থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, নিজের বইয়ের সামান্য ইচ্ছাটুকু পূরণ করতে পারি আমি। নিলয়ের কথায় তিথি মুচকি হেসে দুহাত দিয়ে নিলয়ের গলা জড়িয়ে ধরল। তারপর নিলয় ওকে নিয়ে ছাদে আসে। ছাদের দোলনায় তিথিকে বসিয়ে দিয়ে নিজের তিথির কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তিথি নিলয়ের মাথায় হাত বোলাতে বোলাতে আকাশের দিকে তাকিয়ে রইল। দুজনে আজ একসাথে চন্দ্রবিলাস করতে ব্যস্ত। কিছুক্ষণ পর তিথি নিলয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, মিতুর বিয়েটা এমন হুট করে না হলেই পারতো, বেচারা খুব কষ্ট পেয়েছে। তিথির কথা শুনে নিলয় তিথির দিকে তাকিয়ে বলে উঠল, নিজের ভালোবাসার মানুষটাকে সারা জীবন নিজের করে নেবার জন্য সবাই চায়, আর আশফি ভাইয়াও এর ব্যতিক্রম নয়। তিনি মিতুকে খুব ভালোবাসেন। কিন্তু তাই বলে এমন হুট করে বিয়ে? এই যে ম্যাডাম, ভাইয়া একদম ঠিক কাজ করেছেন। তাই বলে এমন জোর করে? ম্যাডাম, নিজের ভালোবাসার মানুষকে সারা জীবন নিজের করে পেতে সবাই চায়, ভাইয়াও তার ব্যতিক্রম নয়। তার মানে আপনি সব জানতেন, আগে থেকে আমাকে বলেনি কেন? যান, আপনার সাথে কোনো কথা নেই। নিলয় মুচকি হেসে বলে উঠল, সব কথা বাচ্চাদের জানতে নেই। কি, আমি বাচ্চা? তাহলে এই বাচ্চাকে বিয়ে করলেন কেন? কিছুটা অভিমানী সুরে বলে উঠল তিথি। নিলয় তিথিকে শক্ত করে জড়িয়ে ধরে তিথির পেটে মুখ গুজে বলে উঠল, এ বিয়ে না করে যে উপায় নেই। এই বাচ্চাটাকে ছেড়ে যে আমি চলতে পারবো না এক মুহূর্ত, কারণ এই বাচ্চা মেয়েটাকে যে অনেকদিন আগে আমি আবার এই মন দিয়ে দিয়েছি। নীলার কথা শুনে তিথি অজান্তেই হেসে ফেলল। তিথি মনে এক অজানা ভালো লাগা কাজ করতে লাগলো। পুনরায় সে নিলয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর নিলয় বলে উঠল, তিথি। তিথি খুব অবাক হলো নিজের নাম নিলয়ের মুখে শুনে। সচরাচর নিলয় তাকে তিথি বলে ডাকে না। যখন সে খুব রেগে থাকে কিংবা কোনো সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা করে তখনই তাকে তিথি বলে ডাকে। নিলয় এবার তিথির দিকে তাকিয়ে বলে উঠল, তিথি। হ্যাঁ বলুন শুনি। আমি তোমার কাছ থেকে একটা সত্যি কথা লুকিয়েছি, অনেকদিন ধরে লুকিয়ে আসছি তোমার কাছ থেকে। বলতে পারো কিছুটা তোমাকে হারানোর ভয় আর জড়তার মাঝে এতদিন আমি আটকা পড়েছিলাম, কিন্তু আমি চাইছি আজকে তোমার কাছে এই বিষয়টা ক্লিয়ার করে নিতে, কারণ আমি চাই না আমাদের এই সম্পর্ক মিথ্যা কোনো কিছু দিয়ে শুরু হোক। তিথি অবাক হয়ে নিলয়ের কথাগুলো শুনছিল। নিলয় কিছুটা থেমে আবারও বলল, আমি একজন বিজনেসম্যান, এছাড়াও আমার একটা অন্য পরিচয় আছে। আমি একজন মাফিয়া। বিশ্বাস করো,
তোমাকে আমি অনেক আগেই কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে হারানোর ভয় আমাকে বারবার বাধা দিয়েছে এই কথাটা তোমার কাছ থেকে লুকানোর জন্য। কিন্তু আমি চাই না তোমার কাছ থেকে লুকাতে। তিথু, এই সত্য জানার পর তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? তিথি এখনও কিছুটা বিস্ময় নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু পরক্ষণেই নিলয়কে অবাক করে তিথি হেসে উঠল। তারপর নিলয়ের হাত নিজের হাতের মুঠোয় এনে বলে উঠল, আপনি কি ভেবেছেন এই সামান্য কথার জন্য আমি আপনাকে ছেড়ে চলে যাব? কখনোই না মিস্টার। আর আমি এটা আগে থেকে জানতাম।